আসসালামু আলাইকুম। আজকের নবম শ্রেণীর কৃষি শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর কৃষি শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগত। ক্লাসে আজকে তোমাদের সাথে আছি উপস্থাপনায় আমি আমিনা শিল্পী মিস, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তোমাদের আমরা এতদিন যে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়ের অনেকগুলো পাঠ, আজকে আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। এবং ষষ্ঠ অধ্যায়ে তোমাদের পাঠ হচ্ছে 4টি পাঠ আছে, 1 থেকে 4টি পাঠই আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই আলোচনার শেষে আজকে আমাদের শিক্ষণ ফলগুলো কী কী। এই অধ্যায় শেষে তোমরা শিক্ষণ ফলগুলো যেটা জানতে পারবে সেটা হচ্ছে কৃষি সমবায়ের ধারণা সম্পর্কে জানতে পারবে। আমাদের অধ্যায়টাই হচ্ছে আজকে কৃষি সমবায় সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে কৃষি সমবায়ের যে ধারণাটা সেটা তোমরা জানতে পারবে। কৃষি সমবায়ের গুরুত্ব, কৃষি উপকরণ সংগ্রহ ও এর ব্যবহার, উৎপাদন সংরক্ষণ ও বিপণন সম্পর্কে জানতে পারবে। পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনে সমবায়ের উপযোগিতা বিশ্লেষণ করতে পারবে। এগুলো তোমরা শিক্ষণ ফল হিসাবে জানবে। এখন আসছি আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়গুলো তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো এবং আলোচনার বিষয়গুলো একটু যদি বুঝতে পারো তাহলে মোটামুটি আলোচনাটাও বোঝা যাবে। আলোচ্য বিষয়গুলো হচ্ছে কৃষি সমবায়ের ধারণা ও গুরুত্ব সম্পর্কিত আলোচনা, কৃষি সমবায়ের গুরুত্ব, কৃষি উপকরণ সংগ্রহ ও এর ব্যবহার, উৎপাদন সংরক্ষণ ও বিপণন সম্পর্কিত আলোচনা, পণ্য উৎপাদন সংরক্ষণ ও বিপণনে সমবায়ের উপযোগিতা বিশ্লেষণ সম্পর্কিত আলোচনা। তো এই ছিল আমাদের আলোচ্য বিষয়গুলো। আমরা মূল আলোচনায় ফিরে চলে আসি। আমরা প্রথমেই জানি কৃষি সমবায়টা কী। আমরা যে কৃষি সমবায় নিয়ে আলোচনা করছি বা পাঠ করছি, প্রথমে আমাদেরকে জানতে হবে কৃষি সমবায় সম্পর্কে এবং কৃষি সমবায়টা আসলে কী। একই উদ্দেশ্যে একজোট হয়ে কোনো কাজ করাই হচ্ছে সমবায়। যে কোনো কাজকে আমরা একটা যদি জোট হয়ে করি সেটাকে সমবায় বলা হয়। আর সেক্ষেত্রে যদি কৃষি কাজ হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় কৃষি সমবায়। কৃষি কাজের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ, কৃষি যান্ত্রিকীকরণ, ফসল উৎপাদন, ফসল সংগ্রহ পরিচর্যা, গুদামজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এই সকল কাজ সমবায়ের সদস্যরা সুচারুরূপে সম্পন্ন করার জন্য সীমিত সংখ্যক কৃষক একমত হয়ে নিজেদের পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে একটি কৃষি সমবায় গড়ে তুলতে পারেন। অর্থাৎ কৃষিকাজকে পরিচালনা করার জন্য যান্ত্রিক পদ্ধতির হোক আর উৎপাদন পদ্ধতিতেই হোক, এখানে অল্প সংখ্যক কৃষক একমত হয়ে যান। মানে মোটামুটি কয়েকজন কৃষক একমত হয়ে কৃষিকাজটাকে সুচারুরূপে পরিচালনা করেন এবং সেখানে তাদের পারস্পরিক একটা নিজেদের যে সম্পত্তিটা বা নিজেদের যে জমি বা নিজেদের যে কাজটা থাকে সেটা একসঙ্গে তারা পরিচালনা করেন। এটাই আসলে সমবায়। এইভাবে তারা সমবায়টাকে গড়ে তোলেন। সমবায় কৃষকদের নিজস্ব পেশাগত সংগঠন। এটা কোনো সরকারি সংগঠন বা অন্যান্য কোনো প্রতিষ্ঠানের না, এটা তাদের নিজস্ব একটা সংগঠন। তারা কয়েকজন মিলে একটা সংগঠন তৈরি করে নেন এবং সেখানে তারা কাজগুলো সম্পূর্ণভাবে পরিচালনা করেন। এইরূপ সংগঠনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং সহযোগিতাও করে। এক্ষেত্রে রাষ্ট্র অনুমোদন দিতে পারে, ঋণ দিতে পারে, সহযোগিতা করতে পারে এবং যে কোনো প্রয়োজনে এক্ষেত্রে কৃষিকে তারা মানে এই প্রতিষ্ঠানকে সরকার এবং বিভিন্ন সংস্থাগুলো সাহায্য করে থাকে এবং এক্ষেত্রে তারা নিবন্ধন করেও নিতে পারেন। এরপর আসি কৃষি সমবায়ের ধারণা ও গুরুত্ব। কৃষি সমবায়ের ধারণা তো আমরা মোটামুটি বুঝতে পারলাম, এবার গুরুত্বটা বুঝি যে কেন কৃষি সমবায়টা ইদানিং বিশেষ করে বাংলাদেশ ছাড়াও অন্যান্য রাষ্ট্রে কিন্তু কৃষি সমবায়ের পদ্ধতিতেই কৃষিকাজটাকে বেশিভাবে পরিচালনা করা হয়ে থাকে। কারণ এতে লাভের মাত্রাটা যেমন বেশি থাকে, মুনাফাটাও সর্বোচ্চ থাকে এবং ক্ষতির দিকটা খুবই কম থাকে এবং বলতে গেলে দেখা যায় যে লাভ ক্ষতির আনুপাতিক হারে ক্ষতির পরিমাণটা খুবই কম এবং মুনাফাটাই বেশি হয়ে থাকে। কৃষিকাজ সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে সমবায় পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা একজন যদি একটা কৃষিকাজ পরিচালনা করি তার অনেক অভাব থাকতে পারে, তার উৎপাদনের কার্যক্রমের অভাব থাকতে পারে, বীজ সার এগুলোর সংকট থাকতে পারে, যন্ত্রপাতির সংকট থাকতে পারে, কিন্তু যখন কৃষি সমবায়টা একসাথে পরিচালনা করা হয় তখন সে কিন্তু অন্যান্য কৃষকদের থেকে এগুলা নিয়ে আসতে পারে এবং অন্যান্য কৃষকরা তাকে স্বচ্ছন্দভাবে সফলতা দিয়ে থাকে বা সাহায্য করে। এই জন্য তাদের মুনাফাটা সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায়। কৃষি সমবায়গুলো সাধারণত এলাকা ভিত্তিক বা আঞ্চলিক হয়। এটা একটা নির্দিষ্ট এলাকা হতে হবে।
দেখা গেছে একটা শহর বা একটা এলাকার কয়েকজন কৃষক মিলে এটা পরিচালনা করে থাকে, বা অঞ্চলে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে এটা পরিচালনা করা সেভাবে সম্ভব নয়। আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হওয়ায় কৃষি বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। কোনো একজন কৃষকের পক্ষে সব সুবিধাগুলো অর্জন সম্ভব না হলেও প্রত্যেক সমবায়ী কৃষক তার জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার সারিকানা লাভ করবেন, এবং সাধারণত এটাই সমবায়ের কাজ। অর্থাৎ দেখা গেছে কোনো একটা কৃষকের কিছু ঘাটতি আছে, তার যন্ত্রপাতি হতে পারে বা বীজ সার বা কায়িক পরিশ্রমও তার হয়তো ঘাটতি আছে, কিন্তু যেহেতু এটা একটা সমবায় এবং কতগুলো কৃষক মিলে তারা এই সমবায়টা তৈরি করে থাকেন, তো সুতরাং দেখা যাচ্ছে তার এই ঘাটতিটা সে অন্যান্য কৃষকদের কাছ থেকে নিয়ে আসতে পারে, বা অন্যান্য কৃষকরা তাকে সেইভাবে সাহায্য করতে পারেন। ফলে এই আনুপাতিক হারে যে লাভের মাত্রাটা, এটা সবাই মিলেই তারা লাভ করতে পারেন, যার কারণে লাভের মাত্রাটা বেশি হয়। আর এটাই কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য, এবং এটাও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা একটা সমবায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা তোমাদের বইয়েও ছবিটা দেওয়া আছে, যে একটা সংগঠন পরিচালনা করার জন্য এভাবে কতগুলো কৃষক মিলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে বা সংস্থা পরিচালনা করতে পারেন। এটা একটা সংগঠনের ছবি। এবার জানি সমবায়ের সুফলগুলো কি কি, যে একজন কৃষক কেন সমবায়ে যুক্ত হবেন এবং সমবায় থেকে তার লাভটা কি হতে পারে। আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। অর্থাৎ একজনের পক্ষে যে কাজ অবহনযোগ্য, 10 জন একত্র হলে সেই বোঝা বরং সহজেই বহনযোগ্য হতে পারে। অর্থাৎ একজন একটা কাজ করতে গেলে যেরকম কঠিন, বা একটা বোঝা ভারী বোঝা যখন সে বহন করতে পারবে না, কিন্তু 10 জন যদি তাতে হাত লাগায়, সাহায্য করে, তাহলে কিন্তু ইজি সেই কাজটা সহজেই করা যায়। এটাই হচ্ছে সমবায়ের মূল উদ্দেশ্য। আবার সমবায় কৃষককে অর্থাৎ বিপর্যয় সহনশীলতাও শেখায়। ফলে 10 মিলে করি কাজ, ভারী চিঠি দাহি লাজ। এটা একটা প্রবাদ। এভাবে আমরা কি করতে পারি, যে একটা সমবায়ের মাধ্যমে সহনশীলতা যোগায়। অর্থাৎ যদি কেউ কোনো কাজে অক্ষম থাকে বা তার কোনো সমস্যা থাকে, অন্যান্য কৃষকরা বা অন্যান্য সমবায়ের যে সদস্যরা তাকে মিলে সাহায্য করে। এটাকে বলা হয় 10 মিলে করি কাজ। এখানে 10 জন মিলে কাজটা সম্পন্ন করছে, এবং লাভের মাত্রাটাও সবাই ভোগ করবে, এবং ক্ষতির মাত্রাটা যেটা আছে সেটাও সবাই মিলে যখন লাভ ভোগ করবে, তখন একজনের জন্য ক্ষতির মাত্রাটা বেশি হবে না। এটাই হচ্ছে সমবায়ের মূল কথা। সমবায়ের প্রকার। সমবায়ের বিভিন্ন ধরনের প্রকার থাকতে পারে। একটা সমবায়ের মধ্যেও সেই প্রকারগুলো থাকতে পারে, এবং সেই প্রকারগুলো বিভিন্নভাবে ভাগ হয়ে সেই কাজগুলো সম্পন্ন করে। যেমন উদ্দেশ্য অনুযায়ী কৃষকগণ নানা ধরনের সমবায় গড়ে তুলতে পারে। তাদের যে উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে, যে কাজগুলো থাকে, সেগুলো তারা ভাগ করে সমবায়ের আকারে নিয়ে সেগুলো কাজগুলো সম্পন্ন করতে পারে। তাহলে কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যেমন দেখো, কৃষি মূলধন সমবায়। মূলধন কি? আমার একটা কৃষিকাজের জন্য অর্থের প্রয়োজন হয় বা মূলধন প্রয়োজন হয়, বা সঞ্চয় সমবায়। এই সমবায়টার নাম হচ্ছে সঞ্চয় সমবায়। সমবায়ের প্রয়োজনীয় মূলধন সে সংরক্ষণ করে। আমার একটা কৃষিকাজ পরিচালনা করার জন্য, কৃষিকাজ যে কোনো ধরনের হতে পারে, আমার পশুপালন হতে পারে, মৎস্য চাষ হতে পারে, বা শস্য উৎপাদন হতে পারে। তো যে কাজের জন্যই হোক না কেন, এই সমবায়ের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করাটা হচ্ছে এই কৃষি মূলধন সমবায়ের কাজ। এই কাজটা সে করে থাকবে, এই সমবায় করে থাকবে। দ্বিতীয় হচ্ছে কৃষি উপকরণ সমবায়। এখানে বিভিন্ন ধরনের উপকরণ যেগুলো কৃষিকাজের জন্য ব্যবহার হয়, যেমন বীজ, সার, ঔষধ, যন্ত্রপাতি, গুদাম ঘর বা বাজারজাতকরণ, সংরক্ষণ করা, ব্যবহার করা, এই কাজগুলো সেই সমবায় করে থাকবে। অর্থাৎ কৃষি উপকরণ সমবায় এই কাজগুলো করে থাকবে। এখানে উপকরণগুলো তারা সংরক্ষণ করবে এবং পরিচালনা করবে। কৃষি উৎপাদন সমবায়। আমাদের তৃতীয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে কৃষি উৎপাদন সমবায়। কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য এটি করা হয়ে থাকে। উৎপাদন কাজটা সম্পূর্ণভাবে তারা পরিচালনা করবে এই সমবায়ের লোকজন। চতুর্থ হচ্ছে কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়। আমরা যে শস্য উৎপাদন করলাম বা পণ্য উৎপাদন করলাম, সেগুলো বাজারজাত করা আর বিপণন করাটাই হচ্ছে কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য। এখানে আর্থিক লাভটা কিন্তু আমরা বিপণনের মাধ্যমে বা বাজারজাতকরণের মাধ্যমেই পাবো। তাহলে এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম, সেই কাজগুলো যে বাজারজাতকরণ যে সমবায়, তার কাজটাই হচ্ছে প্রধান এবং গুরুত্বপূর্ণ। এখানে পণ্য মূল্য নির্ধারণ করা, ভর্তুকি প্রদান করা বা গ্রহণ করা, কৃষি পণ্য বিক্রয় এবং এর সংক্রান্ত হিসাব রক্ষার জন্য।
তারা এই কাজগুলো করে থাকে। বাজারজাতকরণ সমবায় তারা এই ধরনের হিসাব রক্ষণ করা, কৃষি পণ্য বাজারজাত করা, বিক্রয় করা, ভর্তুকির প্রয়োজন হলে যে বিভিন্ন ধরনের লাভের মাত্রাটা কিন্তু তারাই বয়ে নিয়ে আসবে আসলে। তাহলে আমরা দেখলাম যে সমবায়ের প্রকারগুলো কি কি এবং সমবায়ের মাধ্যমে তারা কিভাবে কাজগুলো পরিচালনা করে থাকে। পরের স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, কৃষি সমবায়ের মাধ্যমে কৃষি উপকরণ সংগ্রহ ও ব্যবহার। কৃষি উপকরণগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, যেমন কৃষি জমি, পানি, কৃষি যন্ত্রপাতি, কৃষির জন্য সার, ঔষধ, বীজ, খাদ্য ইত্যাদি উপকরণ সংগ্রহ ও ব্যবহার, এবং সবশেষে হচ্ছে কৃষি ঋণ। কৃষি জমি, কৃষিকাজ পরিচালনার জন্য প্রধানত একটা জমির প্রয়োজন হয়। সেখানে আমি শস্য উৎপাদন করি, বা মাছের খামার গড়ে তুলি, বা হাঁস মুরগি লালন পালন করি, বা আমি সেখানে হাঁস মুরগির জন্য মাছের খামার জন্য গড়ে তুলি, যেটাই করি না কেন সেখানে একটা নির্দিষ্ট জমির প্রয়োজন হয়। তার শস্য দানার জন্য তো জমির প্রয়োজন হয়। তাহলে প্রথমে আমাকে কৃষির জমিগুলো নির্ধারণ করতে হবে, এবং জমির সেই এলাকা ভিত্তিক জমিগুলো, তার আবহাওয়া, তার মাটি, সেগুলো আমাকে পর্যবেক্ষণ করে নিতে হবে এবং সংরক্ষণ করে নিতে হবে, এবং সমবায়ের আওতায় সেই জমিগুলোকে নিয়ে নিতে হবে। পানি, কৃষিকাজ পরিচালনা করার জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় হচ্ছে পানি। পানি ছাড়া কোনো কাজই আসলে যেমন সম্ভব না, কৃষিকাজ তো আরোই সম্ভব না। কৃষিকাজের জন্য মূল উৎসটাই হচ্ছে পানি। আর পানির জন্য আমাদের সেচ ব্যবস্থা যেমন জরুরি, এবং সেচের জন্য আমাদের পাওয়ার টিলার পাম্প বা সেগুলোরও জরুরি। সেজন্য কৃষিখাত থেকে আমাদের গভীর নলকূপের ব্যবস্থা করা, পাওয়ার টিলারের মাধ্যমে পানির সেচ ব্যবস্থা করা, এবং পাইপের মাধ্যমেও বা সমবায়ের মাধ্যমেও পানি সংরক্ষণ করা, এবং নিচ থেকে পানি উত্তোলন করা ভূগর্ভ থেকে, সেই সম্পূর্ণ কাজটা পানি মাধ্যমে পানি সংরক্ষণ করাটা কৃষি সমবায়ের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো বিভিন্নভাবে তারা করে থাকে। কৃষি যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতির মধ্যে যেমন থাকছে ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্প মেশিন, নলকূপ, এগুলো কৃষি যন্ত্রপাতি। তো কৃষি যন্ত্রপাতির মধ্যে এখন আমরা আগে জানলাম যে যন্ত্রপাতিগুলো একটু ব্যয়বহুল, আর আমাদের দেশের জন্য তো সেগুলো অবশ্যই ব্যয়বহুল। আর আমাদের কৃষকরা তো মোটামুটিভাবে সেরকম সচ্ছল না, যে সবাই কিন্তু সেরকম সচ্ছল না। তাহলে এই কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে সমবায় পদ্ধতির মাধ্যমে কিন্তু বিরাট একটা ভূমিকা রাখে। যেমন ধরো কোনো একজন কৃষকের একটা ট্রাক্টর আছে, তো সারা বছরই তো সে ট্রাক্টরটা ব্যবহার করে না। এক্ষেত্রে সে ট্রাক্টর ব্যবহার করে ফেলে না রেখে দ্বিতীয় আরেকজন কৃষককে সেটা ব্যবহার করার জন্য দিতে পারে। সেখান থেকে সেটা সে ধার হিসেবে নিতে পারে বা সহযোগিতা হিসাবে নিয়ে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে দুজনেরই লাভ হচ্ছে। আবার তৃতীয়ত কারো একটা সেচ পাম্প মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে যখন তার একজন কৃষক ব্যবহার করা হয়ে গেল, দ্বিতীয় আরেকজন কৃষক সেখান থেকে সেটা নিয়ে ব্যবহার করতে পারলো। এভাবে কিন্তু সমবায়ের মাধ্যমে একতাবদ্ধ হয়ে কাজটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে আমরা কৃষিকাজটা কী করলাম, এই যন্ত্রপাতিগুলো পূর্ণ ব্যবহার করা হলো, এবং একজনের যে অভাব থাকলো সেটা কিন্তু আরেকজনের দ্বারা পূর্ণ হয়ে গেল। তাহলে এই সমবায়টা কি একটা লাভজনক সমবায়ের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যাবে। কৃষির জন্য সার, বীজ, ঔষধ, খাদ্য ইত্যাদি উপকরণ সংগ্রহ ও ব্যবহার করা। আমরা জানি যে এটা আরেকটা আলাদা একটা উপকরণ সংস্থা আছে, সমবায় আছে, যারা এগুলো সংরক্ষণ করে থাকে। তাহলে উন্নত মানের সার, বীজ সংগ্রহ, খাদ্য ইত্যাদি উপকরণ সংগ্রহ ব্যবহার সঠিকভাবে পরিচালনা করা কৃষি কাজের সমবায়ের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন উপকরণ সংগ্রহ এবং সেগুলার সঠিক ব্যবহার এটা করা কিন্তু অত্যন্ত জরুরি, এবং সেটা যদি সঠিকভাবে কাজটা পরিচালনা করা হয় তাহলে কিন্তু সমবায়টা লাভজনক হবে। এরপর আসছে কৃষি ঋণ। কৃষি ঋণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি ঋণ পরিচালনা করার জন্য বিভিন্ন সংস্থা আছে, কৃষিক্ষেত্রে ঋণ দিয়ে থাকে, এবং এক্ষেত্রে যদি সমবায়টা অনুমোদনকৃত হয়, নিবন্ধনকৃত বা রেজিস্ট্রিকৃত হয়, তাহলে ঋণ পাওয়াটা খুবই সহজ এবং সুবিধা হয়, সুফল বয়ে নিয়ে আসে, আর ঋণটা পাওয়া সহজ হয়, এবং সেই ঋণটা সে কী করতে পারে, পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে একটা সফল কৃষি সমবায় গড়ে তুলতে পারে। এক্ষেত্রে সুষ্ঠু ব্যবহারের একটা নিশ্চয়তা রয়েছে। আর তৃতীয়ত যথাসময়ে ঋণ পরিশোধের একটা নিশ্চয়তা রয়েছে, যেহেতু সে একা দায়ভার হবে না, এবং সবাই সম্মিলিতভাবে একটা জোট হয়ে তারা কাজটা পরিচালনা করবে, এবং সকলেরই একটা চেষ্টা থাকবে যে এই ঋণটা পরিশোধ করার জন্য। যার কারণে কোনো সংস্থা সহজেও যেমন ঋণ দেয়, এবং সে যে সংস্থা ঋণটা নিয়েছে সেও কিন্তু সহজে এই ঋণটা পরিশোধ করতে পারে। এটাই হচ্ছে সমবায়ের একতাবদ্ধ হয়ে কাজ করার একটা সুন্দর পরিকল্পনা। এরপর আমরা আসি কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন। এখানে আমরা দুটো ভাগে
কাজটাকে পরিচালনা করতে পারি। একটা হচ্ছে কৃষি পণ্য উৎপাদন, দ্বিতীয়টি হচ্ছে সমবায়টি কোন কৃষি পরিবেশ অঞ্চলে অবস্থিত। প্রথমটা যেটি কৃষি পণ্য উৎপাদন। কৃষি পণ্য উৎপাদনের মধ্যে আমার থাকতে পারে বিভিন্ন ধরনের কোনো উৎপাদন থাকতে পারে, আমার শস্য দানা, বীজ, সার সংগ্রহ এগুলো থাকতে পারে, আবার পশুপালন হতে পারে, মাছ চাষ করা হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের উৎপাদন পদ্ধতি যেটা সেটাই পরিকল্পনা করে আমাকে সমবায়টা গড়ে তুলতে হবে। দ্বিতীয়টি হচ্ছে সমবায়টি কোন কৃষি পরিবেশ অঞ্চলে অবস্থিত। আমরা আমাদের বিভিন্ন পাঠের মধ্যে বিভিন্নভাবে আলোচনা করেছি যে বাংলাদেশ একটা বিভিন্ন ধরনের আবহাওয়ার দেশ। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়া যেমন হয়, তো বিভিন্ন এলাকার মাটি পরিবেশও বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা যে কৃষি একটা সমবায় গড়ে তোলার জন্য সেই সমবায়টা আসলে কোন পরিবেশ অঞ্চলে অবস্থিত সেটা বিবেচনা করতে হবে এবং সেখানকার আবহাওয়া, সেখানকার মাটির ধরন, সেখানকার পরিবেশ বিবেচনা করে কৃষি পরিবেশটি গড়ে তুলতে হবে। এখন বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা সেইভাবে পরিকল্পনা করে গড়ে তুলতে হবে এবং বিভিন্ন ধরনের চাষের জন্য, যেমন আমি যদি মাছ চাষ করি, আমরা মাছের পোনা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত মাছটাকে লালন পালন করতে হয়, তাহলে পোনা বহন করার জন্য আমার এক ধরনের পাত্র লাগে, আবার পোনা থেকে বড় মাছ বহন করার জন্য বিভিন্ন ধরনের পাত্র লাগে। এক পুকুর থেকে আরেক পুকুর পোনা সরানোর জন্য আরেক ধরনের ব্যবহার লাগে। এইগুলো বিষয়গুলো এখানে আলোচনা আনতে হবে, এগুলো ব্যবস্থা রাখতে হবে। আবার আমার যদি পশুপালন হয়ে থাকে, সেখানে পশুপালনের জন্য আমার যে ব্যবস্থাটি সেটি পরিপূর্ণ নিতে হবে। আবার হাঁস মুরগির খামার যদি গড়ে তুলি, সেখানে আমার যদি ডিম সংরক্ষণ করা হয়, ডিম বাজারজাতকরণের জন্য একসঙ্গে অনেক হাজার হাজার কয়েকশো ডিম বহন করার জন্য যে একটা পাত্র, সেটা সঠিকভাবে আমাকে হিসাব বহন করে নিতে হবে এবং সেটা একটা পরিকল্পনা রাখতে হবে। যেহেতু একটা খামার থাকে, একটা সমবায় থাকে, সেখানে কিন্তু অল্প সংখ্যক চাষ হয় না, সেখানে কিন্তু একটা বহুল মাত্রায় বিভিন্ন মাত্রায় চাষ হয়ে থাকে। তো সেইগুলো পরিচালনা করে ব্যবহার করে কৃষি সমবায়টি অঞ্চলটি গড়ে তুলতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন অঞ্চলের কোন অবস্থানে আছে সেটি আমাকে বিবেচনায় আগে নিতে হবে। এরপরে আসছে সমবায় সংগঠনের প্রয়োজনীয়তা। সমবায় হচ্ছে একটি সংস্থা বা ঐক্যবদ্ধ ব্যবস্থা, তাই না? তাহলে সমবায়ের সংগঠন, সমবায়টা পরিচালনা করার জন্য একটা সংগঠন থাকতে হবে, কারণ সবাই সব কাজ একসঙ্গে না কে করবে, কোন কাজটা কে সুন্দরভাবে করতে পারবে, পরিচালনা করতে পারবে, সেটার যে তত্ত্বাবধান করা, নির্ধারণ করা, সেটা একটা সংগঠনই করতে পারে। তাহলে সংগঠনের প্রয়োজনটা হচ্ছে সর্ববিশেষভাবে জরুরি। সমগ্র কৃষি কাজ, কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের জন্য একটি দক্ষ সংগঠন গড়ে তোলা প্রয়োজন। প্রকৃতপক্ষে এটি সমবায় সংগঠন। কৃষি পরিকল্পনা বাস্তবায়ন, উৎপাদন, সংরক্ষণ ও বিপণন সকল হিসাব পায়ে পায়ে রক্ষা করবে এই সংগঠন। মুনাফা প্রত্যেক সমবায়ের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী বন্টনের দায়িত্ব এই সংগঠন পালন করবে। সরকারের বা বেসরকারি সেবা সংস্থাগুলোর অনুদান ভর্তুকি সেবা গ্রহণ করবে এবং হিসাব রাখবে। এই সম্পূর্ণ কিন্তু কাজটা পরিচালনা করবে এই সমবায়ের সংগঠন। সমবায় সংগঠনের আরও কিছু কাজ আছে, যেমন কৃষি পণ্য ক্রেতা সংস্থা, কোম্পানি বা ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে এবং তদ অনুযায়ী ব্যবসা করবে। অর্থাৎ আমরা যে কৃষিকাজটা পরিচালনা করছি সেটা বিপণন করা এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে নিয়ে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তদ অনুযায়ী ব্যবসা করবে। সমবায়ীদের সাধারণ সভার কাছে সমবায়ের কার্যনির্বাহী কর্তৃপক্ষ দায়ী থাকবে। অর্থাৎ একটা সমবায় পরিচালনা করার জন্য সেই সমবায়ের যে কার্যনির্বাহী থাকবে তার কাছে সমবায়ীদের কী করতে হবে, সাধারণ সবার কাছে তার দায়ী থাকবে এবং সমূহ হিসাব সেখানে সে উপস্থাপন করবে। একটা কাজের জন্য জবাবদিহিতা না থাকলে কিন্তু সেই কাজটা কখনো সুন্দরভাবে হয় না। জবাবদিহিতা থাকলে বা এখানে যদি একটা তদারকি থাকে, তাহলে সদস্যরা সম্পূর্ণ কাজটা সম্পূর্ণভাবে পরিচালনা করবে এবং নিজের দায়িত্বটা সে ঠিকভাবে পালন করবে। তাহলে তার এখানে এই জিনিসটা থাকার কারণে সে তার কাজে সচেতন থাকবে। অর্থাৎ মনে রাখতে হবে সমবায়ীদের সাধারণ সবার কাছে সমবায়ের কার্যনির্বাহী কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং সম্পূর্ণ সমূহ হিসাবটা সে সেখানে দিয়ে থাকবে। তাই বলা যায় সমবায় সংগঠন কৃষি সমবায়ের একটা হৃৎপিণ্ড। মানুষের যেমন বেঁচে থাকার জন্য হৃৎপিণ্ড প্রধান যন্ত্র বা হৃৎপিণ্ডের ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ, তো সেরকম সংগঠন মানে সমবায়টা আমরা গড়ে তোলার জন্য সেখানে একটা সংগঠন হচ্ছে কৃষি সমবায়ের হৃৎপিণ্ডের সমতুল্য। এই সংগঠন যত দক্ষ, সৎ এবং শক্তিশালী হবে সমবায়ীরা ততই লাভবান হবে। একজন দক্ষ, একজন শক্তিশালী
সংগঠনের দ্বারা পরিচালিত হলে সেখানে সবাই কিন্তু সেটার সুফল যেমন পাবে এবং লাভবানও হবে। তাহলে মূল কথা হচ্ছে একটা সংগঠনকে দক্ষ এবং শক্তিশালী হতে হবে এবং তাদের সমবায়ীরা যেন সর্বোচ্চভাবে লাভবান হয় সেটা সবাইকে মিলে পরিচালনা করতে হবে। এ ছিল আমাদের মূল আলোচনা। আমরা সমবায় সম্পর্কে মোটামুটি জানলাম, আলোচনা করলাম, সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। তোমরা বইটা অবশ্যই ভালোভাবে পাঠ করবে, অধ্যয়ন করবে। খুবই সহজ একটা বিষয়, ভালোভাবে পাঠ করলে অবশ্যই বুঝতে পারবে। এই পর্যায়ে আমরা চলে আসলাম মূল্যায়নের পর্বে। আমাদের ছোট ছোট কিছু প্রশ্নের যে মূল্যায়ন সাজানো হয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করি। তোমরা একটু চাইলে প্রশ্নগুলো তুলে নিতে পারো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে সমবায় সংগঠন কি? আমরা একটু আগে সমবায় সংগঠন আলোচনা করলাম। সমবায় সংগঠন হচ্ছে আসলে একটি ঐক্যবদ্ধ সংস্থা বা একতাবদ্ধ হয়ে কাজ করা, পরিচালনা করা, একজোট হয়ে কাজ করা। কৃষি সমবায় একটি সমন্বিত কার্যক্রম, একসঙ্গে সমন্বিত হয়ে কাজ করাটাকে সমবায় সংগঠন বলা হয়। কৃষি ঋণ কি? কৃষি ক্ষেত্রেও পরিচালনা করার জন্য যে ঋণ নেওয়া হয় তাকে কৃষি ঋণ বলা হয়। এক্ষেত্রে কৃষিকাজের জন্য তাকে আলাদাভাবে ঋণ দেওয়া হয় এবং সমবায়ের মাধ্যমে ঋণটা নেওয়া হলে সেখানে এই ঋণটা সর্বোচ্চভাবে ব্যবহার করা হয় এবং পরিশোধ করাও সহজ হয়। আর একটা নির্দিষ্টকৃত বা নিবন্ধনকৃত একটা সমবায় থাকলে সেখানে কৃষি ঋণটা পেতেও সুবিধা হয়। কিভাবে কৃষি সমবায় কৃষকের উচ্চ মুনাফা নিশ্চিত করে? একটা সমবায় মাধ্যমে কার্য পরিচালনা করার ফলে কিন্তু সমবায়ীদের উচ্চ মুনাফা নিশ্চিত করা হয়। কারণ একজন কৃষক সব দিক থেকে সম্পূর্ণ হয় না, বিশেষ করে ধনী কৃষক সবাই হয় না। তো যারা একটু কম ধনী বা যাদের কর্মক্ষমতা একটু কম বা যাদের সুযোগ সুবিধা বা যন্ত্রপাতি একটু কম থাকে তারা সমবায়ের আওতায় থাকলে অন্যান্য কৃষক থেকে সেগুলো ধার নিতে পারে বা সাহায্য পেতে পারে। এভাবে একজোট হয়ে যখন একজন আরেকজনকে সাহায্য করে তখন এখানে যে লাভের মাত্রাটা উচ্চ মুনাফা আকারে লাভ করে এবং এর সুফল সবাই পেয়ে থাকে। যেমন আমরা প্রবাদের মাধ্যমে পড়লাম যে 10 লাঠি একের বোঝা আর 10 মিলি করি কাজ হারি জিতি তাহি লাজ। তাহলে এখানে লাভের মাত্রাটা উচ্চ হয় এবং সবাই মিলে কাজ করার ফলে মুনাফাটা সর্বোচ্চ লাভ করে থাকে। বীজ, সার সংগ্রহ এগুলো কোন সংস্থা সরবরাহ করে থাকে? আমরা বিভিন্ন ধরনের কৃষি সমবায় সংস্থা আলোচনা করেছি। এখানে বীজ, সার এগুলো উপকরণ সমবায় সংস্থাটা সরবরাহ করে থাকে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি আলোচনা, মূল্যায়ন। নেক্সট ডে তোমাদের থাকছে টপ লিস্ট, 6ষ্ঠ অধ্যায় এবং 1 থেকে 4 পাঠ। তোমরা 6ষ্ঠ অধ্যায় সম্পূর্ণ আলোচনা করবে, ছোট ছোট পাঠ এবং বিষয়গুলো খুবই সহজ। সম্পূর্ণ অধ্যায়টা ভালোভাবে টপ লিস্ট করে চর্চা করে টপ লিস্টের জন্য তৈরি হবে। আমি আশা করব সবাই খুব সুন্দরভাবে বুঝেছো এবং জিনিসগুলো আয়ত্তে নিয়েছো। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ডে তোমাদের সাথে আবারও ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।